তো এখন আমরা বোর্ড কোশ্চেন গুলো সলভ করব। এখন দেখা যাক। এক, সে নিজের চারদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধা শুভ্র মঞ্জুরির মতো সরল বৃন্তটির উপর দাঁড়ায় আছে। যে গাছে ফুটিয়াছে সেই গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। এখানে কার কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে কল্যাণীর কথা। অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত গ্রন্থিবন্ধন কোনটি? সেটা হবে শম্ভুনাথ সেনের কন্যা সম্পদানের অসম্মতির ক্ষণ। অর্থাৎ শেষ মুহূর্ত কোনটা? শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতির ক্ষণ। যে গাছে সে ফুটিয়াছে সেই গাছকে অতিক্রম করিয়া উঠিয়াছে। এখানে কার কথা বলা হয়েছে? হ্যাঁ, এখানে বোঝানো হয়েছে মার্জিত সুরুচি। এখন আসি অপরিচিতা গল্পে গল্প বলায় পটুকে। অপরিচিতা গল্পে গল্প বলায় পটু হচ্ছে হরিশ। এখন আসি অপরিচিতা গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্য দিয়ে মামার কোন মনোভাব প্রকাশ পেয়েছে? এখানে মামার যে হীনমন্যতা আছে সেইটাই প্রকাশ পেয়েছে গহনা পরীক্ষা করার মধ্য দিয়ে। অপরিচিতা গল্পে রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিল? মোট 2টা টিকিট বেঞ্চে ঝুলিয়ে দিয়েছিল অপরিচিতা গল্পে রেলের যে কর্মচারী। অপরিচিতা গল্পে কল্যাণী বিয়েতে কোন রঙের শাড়ি পড়েছে বলে অনুপম কল্পনা করে? কল্যাণী কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে? অনুপম কল্পনা করে যে কল্যাণী লাল রঙের শাড়ি পরেছে। এখন আসি অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল? বিয়ে না করার সিদ্ধান্তের কারণ ছিল কি? আত্মমর্যাদা। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। এই কথাটি বলেছে, প্রকাশ পেয়েছে বলিষ্ঠতা। অপরিচিতা গল্পে কথকের নাম কি? অপরিচিতা গল্পের কথক অনুপম। কে অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করেছে? পণ্ডিত মশাই অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করেছে। অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করেছে পণ্ডিত মশাই। অনুপমের মামার সাথে করে শ্যাকরা নিয়ে যাওয়ার কারণ কি? বিশ্বাসের অভাব। তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দিই উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর প্রত্যাখ্যান। অর্থাৎ তিনি যে বিয়ে দিবেন না, তিনি যে প্রত্যাখ্যান করলেন সেটাই প্রকাশ পেয়েছে গাড়ি এগিয়ে দেওয়ার মধ্যে। তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দিই। কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কি ছিল? আত্মসম্মান বোধ। কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ ছিল কি? আত্মসম্মান বোধ। তিনি কোনো মতে কারো কাছেই ঠকিবেন না। তিনি বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে বোঝানো হয়েছে মামাকে, যে মামা কখনোই ঠকতে চায় না অনুপমের। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি? মন্দির। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা মন্দির। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম। সুনাম কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়? এখানে এই সুনাম কথাটি দুর্নাম অর্থে ব্যবহৃত হয়েছে। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম। যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম। এইখানে যে বস্তুটির পরিচয় পাওয়া গেছিল না, পরে পাওয়া গেছে, এটা বলতে কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হয়েছে প্রেম। বিলাসী গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে? ইংরেজকে গালিগালাজ করে। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? মৃত্যুঞ্জয় পড়তো 3rd ক্লাসে, অর্থাৎ 3য় শ্রেণীতে। ওপরের আদালতের হুকুম বলতে কার নির্দেশ বোঝানো হয়েছে? আদালতের হুকুম বলতে স্রষ্টার নির্দেশ বোঝানো হয়েছে। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? 3rd ক্লাসে। বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। বিলাসী এ কথা কেন বলেছিল? বিলাসী এ কথা বলেছিল শিয়াল কুকুরে খেয়ে যাবে বলে, আর রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না, এই 2 কারণে। বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। বিলাসী এই কথাটা বলেছিল শিয়াল কুকুরে তা খেয়ে যাবে বলে, আর রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না এই কারণে। অর্থাৎ উত্তর 1 আর 2। মরণ রে তুহ মম শ্যাম সমান, এইটা বলতে কি বোঝানো হয়? এইটা বলতে কোন চরিত্র? সেটা হচ্ছে বিলাসী চরিত্রের সাথে এটা মেলে। মরণ রে তুহ মম শ্যাম সমান, এটা বিলাসী চরিত্রের সাথে মেলে। উক্ত চরিত্রের স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গনের প্রকৃত কারণ কোনটি? সমাজ। স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গনের প্রকৃত কারণ ছিল কি? সমাজ।
শহরে জরুরি কাজে এসেছে প্রীতিময় চাকমা। সকাল থেকে সে ঘোরাঘুরি করে ক্ষুধার্ত হয়ে খাবার চাইলে হোটেল মালিক বলল, আদিবাসীদের জন্য 2 নম্বর বাসন আমরা হোটেলে রাখি না। প্রীতিময় চাকমার সাথে বিলাসী গল্পের কোন চরিত্রের মিল রয়েছে? মানে এই যে অবহেলা হলো প্রীতিময় চাকমা, তার সাথে বিলাসী গল্পের বিলাসীর মিল রয়েছে, মানে প্রধান চরিত্র বিলাসীর মিল রয়েছে। প্রীতিময় চাকমার প্রতি হোটেল মালিকের মনোভাব বিলাসী গল্পের যে প্রসঙ্গের সঙ্গে সঙ্গতিপূর্ণ তা হচ্ছে সংকীর্ণতা রয়েছে আর ব্রাহ্মণ্যবাদ। মানে কি, মানে জাতপাতের যে ব্যাপারটা, সংকীর্ণতা আর ব্রাহ্মণ্যবাদ এইটা ফুটে উঠেছে এখানে। ব্রাহ্মণের শিক্ষিত ছেলে সমীর ভালোবেসে বিয়ে করে গ্রামের জেলে সম্প্রদায়ের শিক্ষিত মেয়ে নীলিমাকে। রাশভারী বাবা উপেন্দ্রনাথ তাতে রাজি হলো না। সমীরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হলো। সমীর ও নীলিমা আত্মনির্ভরশীল হয়ে এখন সুখে আছে আবার। তো এইখানে বুঝাইছে বিলাসী গল্পের কোন চরিত্র মৃত্যুঞ্জয় চরিত্রের সাথে মেলে, অর্থাৎ যে আত্মনির্ভরশীল হয়ে ওঠাটা এটা কার সাথে মেলে? মৃত্যুঞ্জয় চরিত্রের সাথে বিলাসী গল্পের। উদ্দীপকে উপেন্দ্রনাথ চরিত্রের সাথে বিলাসী গল্পের যে সামাজিক সমস্যাটা ফুটে উঠেছে বা নিহিত তা হচ্ছে শ্রেণী বৈষম্য। বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শোভন গাঙ্গুলি তার গ্রামের মানুষের কল্যাণের জন্য তৈরি করেছে বিভিন্ন সামাজিক সংগঠন, কিন্তু নিচু জাতের মেয়েকে বিয়ে করেছে বলে সে এখন সমাজচ্যুত। এখানে বোঝানো হয়েছে বিলাসী গল্পের কোন চরিত্রের সাথে শোভন গাঙ্গুলি পরিস্থিতির শিকার, এখানে বোঝানো হয়েছে মৃত্যুঞ্জয়ের সাথে মেলে। উদ্দীপকে বিলাসী গল্পের কোন সামাজিক দিক লক্ষণীয়? বিলাসী গল্পের বর্ণপ্রথার সামাজিক দিকটা লক্ষণীয়। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সাহিত্যের বৈশিষ্ট্য কি? কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সাহিত্যের বৈশিষ্ট্য হচ্ছে সর্বদা সেটা সংস্কার চেতনাজাত, আর একটা কি প্রতিবাদ মনস্ক, আত্ম অহমিকা ছিল না। তো হবে কি সংস্কার চেতনাজাত আর প্রতিবাদী মনস্ক, কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সাহিত্যের বৈশিষ্ট্য। ভুলের মধ্য দিয়ে সত্যকে পাওয়ার উপায় কি? ভুলের মধ্য দিয়ে সত্যকে পাওয়ার উপায় হচ্ছে ভুল থেকে শিক্ষা নেওয়া, 1, 3 আত্মসচেতন হয়ে ওঠা, বিনয়ী হওয়া না। এখানে বোঝানো হচ্ছে ভুলের মধ্য থেকে কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে যা বলতে চাইছেন সেটা হচ্ছে ভুল থেকে শিক্ষা নেওয়া, আত্মসচেতন হওয়া। ডোন্ট কেয়ার ভাবানে কি? এখানে হবে উত্তর 2 আর 3। এখন দেখি নিজের প্রতি প্রগাঢ় বিশ্বাস, অর্থাৎ কি একটা কনফিডেন্স রাখা, আর সত্য বলিয়ান হওয়া অর্থাৎ সত্যের পথে চলা। ডোন্ট কেয়ার ভাবানে কোন জিনিসগুলো? সেটা হচ্ছে নিজের প্রতি যেটা প্রগাঢ় বিশ্বাস বা কনফিডেন্স, আর সত্যে বলিয়ান হওয়া। জীবনে জীবন যোগ করা না হইলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পর্ষা। উদ্দীপকের আমার পথ প্রবন্ধে যে দিকটি প্রকাশিত হয়েছে তা হচ্ছে সত্যের বন্দনা। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পর্ষা, এখানে বোঝানো হয়েছে সত্যের বন্দনা। উদ্দীপক এবং আমার পথ প্রবন্ধে প্রাধান্য পেয়েছে কি? এখানে কি জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পর্ষা, এটা হচ্ছে উদ্দীপক। আর এটার সাথে উদ্দীপক আর আমার পথ প্রবন্ধে প্রাধান্য পেয়েছে জীবন বন্দনা আর আত্মনির্ভরশীলতা, মানব ধর্ম না, জীবন বন্দনা অর্থাৎ জীবনের যে প্রশংসা আর আত্মনির্ভরশীলতা। বুদ্ধদেব বলেন সত্য কখনো নিষ্ঠুর তবে সর্বক্ষেত্রে জয়ী। বুদ্ধদেব বলেছেন সত্য কখনো হয়ে থাকে নিষ্ঠুর তবে সর্বক্ষেত্রে জয়ী। উদ্দীপকে তুলে ধরেছে আমার পথ প্রবন্ধের প্রকাশিত যে ধারণাটি সেটা হচ্ছে সত্যের ধারণাটা। এই যে বুদ্ধদেব সত্য কখনো নিষ্ঠুর তবে সর্বক্ষেত্রে জয়ী, এটা দিয়ে বোঝানো হয়েছে সত্যের ব্যাপারটা। উক্ত দিকটি সম্পর্কে প্রাবন্ধিকের মূল্যায়ন হলো সত্য সবসময় জয়লাভ করে, সত্যনিষ্ঠ ব্যক্তি সর্বদা নির্ভীক বা সাহসী হয়ে থাকে। সত্য সবসময় জয়লাভ করে আর সত্য ব্যক্তি নির্ভীক হয়ে থাকে। মামুন, মার্টিন আর শম্ভু এই হচ্ছে 3 বন্ধু বা সহপাঠী। ঈদ উপলক্ষে মার্টিন মামুনের বাড়িতে অসংকোচে যেতে পারলেও মার্টিন মামুনের বাড়িতে যেতে পেরেছে, কিন্তু শম্ভু সেখানে যেতে পারে না। এখানে তার বাধা রয়েছে পারিবারিক। এইটা দিয়ে আমার পথ প্রবন্ধ ও উদ্দীপকে উল্লেখিত কোন অভিন্ন কারণে শর্ত মানুষের বাড়িতে যাওয়া থেকে বিরত থাকে? এটা কি ধর্মীয় গোড়ামি। ধর্মীয় গোড়ামির কারণেই শম্ভু মামুনের বাসায় যেতে পারতেছে না। মানব কল্যাণ প্রবন্ধে লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানব কল্যাণ প্রবন্ধটি মানবতন্ত্র গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের মানবতন্ত্র গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
এখন আসি, মুসলিম সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা আবুল ফজল কোন যুগান্তকারী আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন? বুদ্ধির মুক্ত আন্দোলন। মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা আবুল ফজল কোন যুগান্তকারী আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন? সেটা হচ্ছে কি বুদ্ধির মুক্তি আন্দোলন। বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা যায় একমাত্র কার সাহায্যে? একমাত্র মুক্ত চিন্তা বা বুদ্ধির সাহায্যে। বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা যায় একমাত্র মুক্ত বিচার বুদ্ধির মাধ্যমে। সব রকম কল্যাণী কর্মের, সব রকম কল্যাণ কর্মেরও রয়েছে সামাজিক পরিণতি। এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এটা দিয়ে বোঝানো হচ্ছে মানব কল্যাণ রচনায় মানুষ একথা ভুলে যায় কেন? সব রকম কল্যাণ কর্মের রয়েছে সামাজিক পরিণতি, সব রকম কল্যাণ কর্মের রয়েছে সামাজিক পরিণতি, মানুষ একথা ভুলে যায় কেন? অর্থবিত্তের অহংকারে। প্রাবন্ধিক আবুল ফজল কত সালে মানব কল্যাণ প্রবন্ধটি রচনা করেন? 1972 সালে প্রাবন্ধিক আবুল ফজল মানব কল্যাণ প্রবন্ধটি রচনা করেন 1972 সালে। এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ণ হয়? মানব মর্যাদা। এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ণ হয়? মানব মর্যাদা। অর্থাৎ মানব কল্যাণ প্রবন্ধে এটা বলতে চাওয়া হয়েছে, মানে কি নিরুৎসাহিত করা হয়েছে ভিক্ষাকে। আবুল ফজল রচিত চৌচির কোন ধরনের রচনা? উপন্যাস। আবুল ফজল রচিত চৌচির একটা উপন্যাস। নিচের কোনটি বর্তমানে মানব কল্যাণের প্রধান অন্তরায়? বিচ্ছিন্ন মানব চেতনা। নিচের কোনটি বর্তমানে মানব কল্যাণের প্রধান অন্তরায়? মানব কল্যাণের প্রধান অন্তরায় হচ্ছে কি বিচ্ছিন্ন মানব চেতনা। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। এখানে মহত্ব বলতে কি বোঝানো হয়েছে? ব্যঙ্গার্থে। এখানে মহত্ব ব্যঙ্গার্থে বোঝানো হয়েছে। ভিক্ষা গ্রহণকারীর দীনতা কোথায় প্রতিফলিত হয়? ভিক্ষা গ্রহণকারীর দীনতা প্রতিফলিত হয় সর্ব অবয়বে। অর্থাৎ যে ভিক্ষা গ্রহণ করে তার যে দীনতা বা দৈন্যতা সেটা প্রকাশ পায় সর্ব অবয়বে। নিচের কোনটি আবুল ফজল রচিত উপন্যাস? রাঙ্গা প্রভাত। মানুষের ভালো করে মানুষের কল্যাণে সুখ শান্তি দান করো মানুষকে। মানুষের ভালো করে মানুষের কল্যাণে করো সুখ শান্তি দান করো মানুষকে। এই নির্দেশ কারা দিয়েছেন? এই নির্দেশ দিয়েছেন ধর্ম প্রবর্তক বা পয়গম্বররা। মানুষের ভালো করো মানুষের কল্যাণ করো সুখ শান্তি দান করো মানুষকে, ধর্ম প্রবর্তকরা এই নির্দেশ দিয়েছেন। মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে সত্যিকারের মানব কল্যাণ হলো ভিক্ষুককে ভিক্ষা প্রদান। এটা হবে না। অর্থাৎ মানব কল্যাণে ভিক্ষাকে নিরুৎসাহিত করা হয়েছে। তাইলে হবে কি মহৎ চিন্তা ভাবনার ফসল আর গভীর মূল্যবোধের উচ্চারণ। 1 আর 3। নিচের কোন বিষয়ের সাথে মানব কল্যাণের গভীর সম্পর্ক রয়েছে? মানব কল্যাণের গভীর সম্পর্ক রয়েছে মর্যাদাবোধের সাথে আর মানবিক চেতনার বিকাশের সাথে, প্রচুর ধন সম্পদের সাথে নয়। অর্থাৎ কি মানব কল্যাণের মর্যাদাবোধ আর মানবিক চেতনা। মানব কল্যাণ হচ্ছে স্বাবলম্বনের পথ দেখানো। মানব কল্যাণ নিহিত কিসের ভিতরে? স্বাবলম্বনের পথ দেখানোর মাঝে। দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে, মাসি পিসি গল্পের এ বাক্যে প্রকাশ পেয়েছে কি বাবুর সাথে দারোগার সুসম্পর্ক রয়েছে আর দারোগা বাবুর হুকুম পালন করতে হবে। দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে, মাসি পিসি গল্পের এই বাক্যে প্রকাশ পেয়েছে বাবুর সাথে দারোগা বাবুর সুসম্পর্ক আর দারোগা বাবুর হুকুম পালন করতে হবে। 1 আর 2। যে শক্তি দ্বারা মাসি পিসি আহ্লাদিকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচাতে সক্ষম হয়েছিল তা হচ্ছে সাহস আর ঐক্য। গায়ের জোর কিন্তু মাসি পিসি ছিল না, সম্ভব হয়েছিল সাহস আর ঐক্যর মাধ্যমেই মাসি পিসিকে রক্ষা করা। উনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগানখানা, পেলে 2 বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা। ওটা দিতে হবে। এই যে 2 বিঘা জমির এই যে চরণ, এইটা দ্বারা মাসি পিসি গল্পের সাদৃশ্য রয়েছে গোকুলের মধ্যে। কারণ কি গোকুল যতটুকু জমি আছে খুব সামান্য, সেইটাও নিয়ে নিতে চাই কে? গোকুল। তো জমিদারের সাথে মাসি পিসি গল্পের গোকুল চরিত্রের সাদৃশ্য রয়েছে। মাসি পিসি গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে? আধিপত্যবাদ। তারাপুর গ্রামে মেয়ে রাবেয়া শ্বশুর বাড়ির নির্যাতন সইতে না পেরে ফুপু সলিমা বেগমের কাছে পালিয়ে আসছে। গ্রামের মাতব্বার নারী লোভী জয়নালের কুদৃষ্টি পড়ে রাবেয়ার উপরে, কিন্তু সলিমা বেগম
জননী সাহসিকা, তিনি দৃঢ় প্রত্যয়ী, মা পাখির মতো আগলে রাখেন ভাইজি রাবেয়াকে। অর্থাৎ এখানে দেখেন মাসি পিসির সাথে মিলে যাচ্ছে সলিমা বেগমের রূপ, আর রাবেয়ার সাথে মিলতেছে। এখন আসি, মাসি পিসি গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করা হয়েছে? মাসি পিসিকে। আর আহ্লাদির সাথে রাবেয়ার চরিত্র মিলে যায়। উদ্দীপকে মাসি পিসি গল্পের কোন দিকটির প্রতিফলন ঘটেছে? পুরুষের লালসা, এই দিকটার প্রতিফলন ঘটেছে মাসি পিসির গল্পে। স্বামীর মৃত্যুর পর প্রতিকূল পরিবেশে টিকতে না পারে রোকেয়া ভাগলপুরে মেয়েদের স্কুল ও বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করে নিজেকে শিক্ষা বিস্তার আর সমাজ সেবার কাজে ব্যস্ত রাখেন। এখানে কি বোঝানো হয়েছে? রোকেয়ার স্বাধীন পেশা নির্বাচন। যেমন কি মাসি পিসি গল্পেও কি হয়, যে শাকসবজি বেচে না মহিলারা, তো কি এটা স্বাধীন পেশা নির্বাচন। স্বামী পরিত্যক্তা হতদরিদ্র জয়গুণ সূর্য দিগল বাড়িতে একা বসবাস করে। এখানে একা বসবাসের সাথে মাসি পিসির প্রতিনিধিত্ব করা হয়ে যাচ্ছে, তাইলে মানে মিলতেছে, সাদৃশ্য পাওয়া যাচ্ছে। এখন কারণে অকারণে বউকে প্রহার করা তাহেরের অভ্যাস। নির্যাতন সইতে না পেরে তার বউ অবশেষে আত্মহত্যা করে। তাহের পুনরায় বিয়ে করে, আবার স্ত্রীর উপর অত্যাচার শুরু করে। এই যে এখানে নারী নির্যাতন ফুটে উঠেছে মাসি পিসি গল্পের সাথে। উদ্দীপকে তাহের মাসি পিসি গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? যোগু চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ কি, যোগু আহ্লাদিকে অত্যাচার করে। রহিমা স্বামীর নির্যাতন সইতে না পেরে বৃদ্ধ ফুবু রাহেলার নিকট চলে যায়। তো এটা কি মাসি পিসির প্রতিনিধিত্ব হয়ে যাচ্ছে। মাসি পিসি গল্পের দিক ফুটে উঠেছে পুরুষের লালসা। হঠাৎ থেকে হালিমার চুলের গোছাটা ধরলো আবুল। এই যে আবুল যে অত্যাচার করতেছে, এটা কার সাথে? যোগুর সাথে মিলে যাচ্ছে। উদ্দীপকের সঙ্গে মাসি পিসি গল্পে যে দিকটি সঙ্গতিপূর্ণ, নারীর নির্যাতন। আমি তোমাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম, উক্তিটি কার? শেখ ফজিলাতুন্নেসা মুজিবের। ওপরওয়ালাদের নির্দেশে বঙ্গবন্ধুকে নারায়ণগঞ্জে কোথায় রাখা হয়েছিল? থানা হাজতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালিত হয় কত সালে? 2020 সালে। জন্ম শতবার্ষিকী, অর্থাৎ 1920 সালে তার জন্ম, আর 100 বছর পূর্তি হয় 2020-এ। ভাষা সৈনিকদের শহীদ হওয়ার খবর বঙ্গবন্ধু কিভাবে পেয়েছিলেন? সিপাহীদের মাধ্যমে, অর্থাৎ জেলে থাকা অবস্থায় সিপাহীরাই এই খবর বঙ্গবন্ধুকে দিয়েছিলেন। রাষ্ট্রীয় প্রশাসনে সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থাকে কি বলে? আমলাতন্ত্র। ফরিদপুরে সারাদিন শোভাযাত্রা চলেছিল কত তারিখে? 22শে ফেব্রুয়ারি। অর্থাৎ ছাত্ররা আন্দোলনে নিহত হওয়ার ঘটনায়, শহীদ হওয়ার ঘটনায় ফরিদপুরে সারাদিন শোভাযাত্রা চলেছিল 1952 সালের 22শে ফেব্রুয়ারি। শেখ মুজিবুর রহমান কাদের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন? দেশ আর জনগণের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন। অনশন ধর্মঘটের ব্যাপারে আলোচনার কথা বলে বঙ্গবন্ধুকে কোন তারিখে জেলগেটে আনা হয়েছিল? 15 ফেব্রুয়ারি। অনশন ধর্মঘটের কথা বলে জেলগেটে আনা হয়েছিল। 52 দিনগুলো রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাকে তার সহকর্মীদের খবর নিতে বললেন? চায়ের দোকানের মালিককে তিনি তার সহকর্মীদের খবর নিতে বললেন। 52 দিনগুলো রচনায় 1952 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন জীবনের কথা বিবৃত হয়েছে? জেল জীবনের কথা বিবৃত হয়েছে। বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে, উক্তিটি দ্বারা 52 দিনগুলো রচনায় কি বোঝানো হয়েছে? বঙ্গবন্ধুর বিচিত্র অভিজ্ঞতা আর রাজনৈতিক পর্যবেক্ষণ। অর্থাৎ বাংলাদেশ কেন বঙ্গবন্ধুর কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে? কারণ বঙ্গবন্ধুর রয়েছে বিচিত্র অভিজ্ঞতা আর রাজনৈতিক যে অবজারভেশন বা পর্যবেক্ষণ। 52 দিনগুলো রচনায় মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হইতে থাকে। এইটা দ্বারা বোঝানো হয়েছে অপরিণামদর্শিতা। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? অপরিণামদর্শিতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস 17ই মার্চ, 1920 সালের 17ই মার্চ। রেইনকোট গল্পের প্রেক্ষাপটে নিম্নোক্ত কোন বিষয়টির প্রতি লেখক বেশি সচেষ্ট ছিলেন? নুরুল হুদার দেশপ্রেমের প্রতি লেখক বেশি সচেষ্ট ছিলেন রেইনকোট গল্পে। রেইনকোট গল্পের কথক কে? নুরুল হুদা। মিসক্রিয়েন্টরা সব খতম, এখানে মিসক্রিয়েন্ট বলতে বোঝানো হয়েছে মুক্তিফৌজ। এখানে মিসক্রিয়েন্ট বলতে বোঝানো হয়েছে মুক্তিফৌজ। পাকিস্তান বাঁচাইতে হলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে হবে। এই যে নিবেদনটি করেছে কে? প্রিন্সিপাল। পাকিস্তান বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে হবে, এই নিবেদন করেছে প্রিন্সিপাল। রেইনকোট গল্পে রেইনকোট কিসের প্রতীক? রেইনকোট দেশপ্রেম আর মুক্তিযুদ্ধের প্রতীক। রেইনকোট গল্পে ভীতু প্রকৃতির নুরুল হুদা
মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিলে তার মধ্যে সঞ্চারিত হয় কি? তার মধ্যে সঞ্চারিত হয় উষ্ণতা আর দেশপ্রেম। রেইনকোট গল্পে ভীতু প্রকৃতির নুরুল হুদা মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিলে তার মধ্যে চলে আসে এক রেইনকোট পরলে তো একটু উষ্ণতা হবে, তো উষ্ণতা আসে আর দেশের প্রতি প্রেম। কারণ কি, এটা মিন্টুর রেইনকোট ছিল, তো মিন্টু যেহেতু দেশপ্রেমিক ছিল তো তার ভিতরেও দেশপ্রেম জেগে ওঠে। রেইনকোট গল্পটি শেষে শিক্ষার্থীরা জানতে পারবে কি কি? মুক্তিযোদ্ধার স্বরূপ, মানে মুক্তিযোদ্ধার রূপ কেমন ছিল, মানে কেমন হয়েছিল, সাধারণ ব্যক্তির মুক্তিযুদ্ধের চেতনা কেমন ছিল, পাক বাহিনীর বর্বরতাও ফুটে উঠেছে। তো এক দুই তিন তিনটা ব্যাপারই জানতে পারবে। রেইনকোট গল্পে কি নামে উপস্থাপন করা হয়েছে? জেনারেল মনসুন। 1971 জুন জুলাই প্রচন্ড বর্ষা হয়, এতে বিপাকে পড়ে কি পাকিস্তানি সেনাবাহিনী। এই বর্ষায় রাস্তাঘাটের মধ্যে খাদ বুঝতে না পেরে পাকিস্তানি বাহিনীর একটা জিপ উল্টে যায়। এইখানে এই যে দুর্দশা পাকিস্তানি বাহিনীর বর্ষাতে, তো রেইনকোট গল্পে কি নামে উপস্থাপন করা হয়েছে? জেনারেল মনসুন, অর্থাৎ রাশিয়ার ছিল জেনারেল উইন্টার আর আমাদের জেনারেল মনসুন, অর্থাৎ আমাদের হেল্প করেছে কি বর্ষাকাল আর রাশিয়ায় শীতকাল। রেইনকোট গল্পের কথককে নুরুল হুদা। মিসক্রিয়েন্টের সব খতম, এখানে মিসক্রিয়েন্ট বলতে বোঝানো হয়েছে মুক্তিফৌজদের। পাকিস্তান বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাইতে হবে, এই নিবেদন প্রিন্সিপালের। রেইনকোট গল্পে কিসের প্রতীক? রেইনকোট গল্প হচ্ছে দেশপ্রেম আর মুক্তিযুদ্ধের প্রতীক। রেইনকোট গল্প দেশপ্রেম আর মুক্তিযুদ্ধের প্রতীক। রেইনকোট গল্পে ভীতু প্রকৃতির নুরুল হুদা মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিলে তার মধ্যে কি সঞ্চারিত হয়? তার মধ্যে সঞ্চারিত হয় উষ্ণতা আর দেশপ্রেম, এটা তো আমরা দেখলাম। রেইনকোট গল্পটি পাশে শিক্ষার্থীরা জানতে পারবে সবগুলো স্বরূপ, চেতনা আর পাক বাহিনীর বর্বরতা। তো এইগুলা রিপিটেশন আমি স্কিপ করে যাই, এটা